কলকাতা পুলিশ যে কাজটা করলো না সেই কাজটা সিবিআইয়ের লোক যারা তদন্তকারী অফিসার ছিলেন তারা করতে পারতেন, কিন্তু তারাও সেটা করেননি। এই না করাটা কোনো তার ফলে ডাক্তারবাবুদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এটা তো সম্ভব নয় যে প্রতিজন ডাক্তারের পিছনে আপনি পাহারা দিয়ে দেবেন। সেটা করতে গেলে যে খরচ পড়বে, তার যে বোঝা, সেটা তো সাধারণ নাগরিকদের উপর পড়বে। আপনার কাছে কিছু নাই, আপনি শুধু ওই হাওয়াতে এইসব ছড়ি ঘোরাচ্ছেন। এটা করে আপনার সম্বন্ধে লোকের ধারণা খারাপ হবে, ভালো হবে না। একজন পাগল কি কখনো বলে যে আমি পাগল? সে অন্য লোকদেরকে পাগল বলে। তো যারা নিজেরা ধান্দাবাজ তারা তো অন্যদের ধান্দাবাজি ভাববে। কলকাতা পুলিশ তো প্রমাণগুলো লোপাট করে খুন এবং ধর্ষণের মামলাকে আত্মহত্যার বলে চালাতে চেষ্টা করেছেন। হাসপাতাল থেকে বাবা মাকে সেই খবরই দেওয়া হয়েছিল এবং আউটপোস্ট থেকে থানাতেও সেই খবরই দেওয়া হয়েছিল। এখন এই আন্দোলনের ফলে আরজি করে যেখানে ঘটনা হয়েছে সেখানে সিকিউরিটি এজেন্সির লোক আছে, আবার একটা পুলিশের আউটপোস্ট আছে। মানে পুলিশের উপস্থিতি নাই তা তো নয়, যেটা নাই। আরজি কর হাসপাতাল মানে বলছে যে এটা কর্পোরেশনের দায়িত্ব, এবং কর্পোরেশন থেকে বলা হচ্ছে যে যেহেতু আরজি কর হাসপাতালেই ঘটনা ঘটেছে সুতরাং সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব আরজি কর হাসপাতাল। মানে সকলেই দুজনের তরফ থেকে হাত ছেড়ে ফেলতে চাইছে। না দেখুন, আরজি করে পোস্টমর্টম হয়েছে তো। কুন্তল ঘোষ কি বলেছিল যে আমি যে টাকা তুলেছি তার তো মাত্র 10% রেখেছি, বাকি 90% তো উপরের দিকে পাঠিয়ে দিয়েছি। তাহলে এই যে ধরুন আরজি করের যে প্রিন্সিপাল, আগে দর্শনধারী পরে গুণবিচারী, আমরা হাসপাতালগুলোকে রং করেছি, প্রবেশপথ বড় করা হয়েছে, কি বলবেন? দেখুন, এটা ওনার ব্যক্তিগত মত হতে পারে, কিন্তু একজন ডাক্তার খুব দেখতে সুন্দর, কিন্তু তিনি জানেন না কোন অসুখের কী সিমটম হয়, কোন অসুখে কী ওষুধ দিতে হয়। তার কাছে কোনো রোগী যাবেন? আমার তো ধারণা সমস্যাটা আপনারা আরজি কর কাণ্ডে দেখেছেন যে দুর্নীতির নিয়ে যে তদন্ত হয়েছিল সেখানে চার্জশিটও হয়েছে। ধরুন আপনি কোনো একটা চিকিৎসকরা নিরাপত্তার দাবিও জানিয়েছিলেন যখন অভয়াকাণ্ড হয়েছিল, সেই সময় কিন্তু চিকিৎসকরা নিরাপত্তার দাবি জানিয়েছিলেন। সে কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে প্রয়োজনে এক্স সার্ভিসম্যানদেরও যুক্ত করা হোক, মোবাইল ভ্যান বাড়ানোর কথা বলছেন তিনি। এছাড়া হোস্টেল এবং মানে হাসপাতালে যেসব মেডিকেল কলেজগুলো আছে সেখানে খেলাধুলোয় অর্থ বরাদ্দ করা হয়েছে যাতে প্রতিটি মেডিকেল কলেজে খেলাধুলোর ব্যবস্থা থাকে। খেলাধুলো দিয়ে কি হবে স্যার? দেখুন, আসল যে জায়গায় সমস্যা সেটা এড়িয়ে অন্য কথা বলতে হলে এরকমই কথা বলতে হবে। সমস্যাটা কোথায়? সমস্যাটা আপনারা আরজি কর কাণ্ডে দেখেছেন যে দুর্নীতির নিয়ে যে তদন্ত হয়েছিল সেখানে চার্জশিটও হয়েছে। ধরুন আপনি কোনো একটা কাউকে ইন্টার্ন হিসেবে নেবেন কিনা সেখানে দুর্নীতি। আপনি তাদের পরীক্ষা পাস করার জন্য তাদের কাছ থেকে পয়সা আদায় করবেন। আপনি কোনো ওষুধ কিনতে হলে পয়সা আদায় করবেন, এবং পয়সা আদায় করতে গেলেই আপনাকে নিম্নমানের ওষুধে বেশি পয়সা দেবে তারা। আপনি কোনো একটা ইকুইপমেন্ট কিনতে যাবেন তখন পয়সা আদায় করবেন। এখন ধরুন এই যে আপনারা দোলা সেন বা কুন্তল ঘোষদের বক্তব্য থেকে শুনেছিলেন, কুন্তল ঘোষ কী বলেছিল যে আমি যে টাকা তুলেছি তার তো মাত্র 10% রেখেছি, বাকি 90% তো উপরের দিকে পাঠিয়ে দিয়েছি। তাহলে এই যে ধরুন আরজি করের যে প্রিন্সিপাল বা সেই সঙ্গে অন্য যারা হেলথ সেক্রেটারিকে আরম্ভ করে তার নিচে যে অফিসাররা আছেন তারা যে পয়সাটা আদায় করছেন সেই পয়সাটা তো শুধু তারা নেন না, উপরের লোকদের কাছে যায়। সেগুলো যদি বন্ধ করা যায়, সেখানে যদি সঠিকভাবে
কাজকর্ম চলে, দুর্নীতিটা বন্ধ করা যায়, তাহলে তো সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। ধরুন আরজি করে যেখানে ঘটনা হয়েছে সেখানে সিকিউরিটি এজেন্সির লোক আছে, আবার একটা পুলিশের আউটপোস্ট আছে, মানে পুলিশের উপস্থিতি নাই তা তো নয়, যেটা নাই নিরপেক্ষতা নাই, যেটা নাই সততা নাই। ফলে সেখানে যারা ডাক্তারবাবু প্রশাসনে আছেন তারা সৎভাবে কাজ করছে না, পুলিশের লোক যারা আছেন তারা সৎভাবে কাজ করছে না, যার ফলে ডাক্তারবাবুদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এটা তো সম্ভব নয় যে প্রতিজন ডাক্তারের পিছনে আপনি পাহারা দিয়ে দেবেন, সেটা করতে গেলে যে খরচ পড়বে তার যে বোঝা সেটা তো সাধারণ নাগরিকদের উপর পড়বে। তো ব্যবস্থাটা এমন করা উচিত যারা পুলিশের লোক আছেন তারা যাতে সঠিকভাবে কাজ করেন, যারা ডাক্তারবাবুরা প্রশাসনের পদে আছেন তারা যাতে সঠিকভাবে কাজ করেন, সততার সঙ্গে কাজ করেন, ঘুষ আদায় না করেন, টাকা নিয়ে পরীক্ষায় পাশ না করান, টাকা না দেওয়ার জন্য পরীক্ষায় ফেল না করান, তাহলে ডাক্তারবাবুদের নিরাপত্তা সুনিশ্চিত হবে। ওই খেলাধুলার টাকা দিয়ে বা পুলিশের সংখ্যা বাড়িয়ে এই সমস্যার সমাধান হবে না, কারণ সমস্যাটা সেখানে নেই। তার মানে স্যার যে গোড়ায় যে গলদ আছে সেই গলদকে ঠিক না করা পর্যন্ত এই সমস্যার সমাধান হওয়া সম্ভব নয়, তাই তো? কি করে সম্ভব? ধরেন একটা কুয়োতে একটা পচা বেড়াল আছে, পড়ে আছে, আপনি যদি জলের গন্ধটা দূর করতে চান তাহলে পচা বেড়ালটা আগে তুলবেন, তারপরে তো জল ছেঁকবেন। তা আপনি যদি বিড়ালটা ওখানে রাখেন তারপরে জল ছেঁকেন, তো গন্ধ কমবে কি? তো যে দুর্নীতির জন্য এই নিরাপত্তাহীনতা, যে দুর্নীতির জন্য এই যে অপরাধ, সেটাকে তিনি বন্ধ করতে চাইছেন না, মানে সেটা ইনকামের জায়গা, সেটা বহাল রাখতে হবে। অন্য কিভাবে এটাকে জোড়াতালি দেওয়া যায়, জোড়াতালি দিয়ে কখনো মহৎ কাজ হয় না বা এই নিরাপত্তা নিশ্চিত হয় না। স্যার আরও একটা বিষয় যেটা বারবার চোখে পড়ছে, মানে মানুষকে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে এই যে পরপর দুর্নীতিগুলো হয়ে যাচ্ছে, ডাক্তারের ধর্ষণ বা অন্যান্য জায়গাতে ধর্ষণ করে খুন করে দেওয়া হচ্ছে, বা এই যে চেজিং করে সে গাড়ি উল্টে গেল, এতগুলো যে পরপর ঘটনা ঘটলো, সব জায়গাতেই পুলিশের ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু সবাই প্রশ্ন তুলছে। তাহলে যে দুর্নীতি যারা করছে তারা জানে যে দুর্নীতি করে কোনো বড় মানে হাত মাথার ওপর থাকলে আমরা এখান থেকে বেঁচে যাব, এবং তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ আছে পুলিশের। দেখুন সেটা তো অবশ্যই আছে, আরও একটা ব্যাপার আছে। এই যে ধরুন চাকরি বিক্রির যে দুর্নীতি, রেশনের মাল বিক্রির যে দুর্নীতি, এসবগুলোতে তো আমাদের দেশে যুবক যুবতীরা খুবই মানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিশেষ করে চাকরি বিক্রির দুর্নীতির জন্য। যারা যোগ্য প্রার্থী তারা চাকরি পাননি, যারা যোগ্য নন, পড়ানোর যোগ্যতা নেই, তারা চাকরি করছেন। তো এর ফলে যে ভোট হচ্ছে সে ভোটে তার কোনো প্রভাব পড়ছে না। সেটার কারণ হচ্ছে যে ভোটাররা ইচ্ছে করলেই প্রার্থী হতে পারেন না, ভোটাররা ইচ্ছে করলেই যাকে চান তাকে ভোট দিতে পারেন না। গুন্ডা বদমাশরা রিগিং করে ভোটে এখন জেতান। ফলে ভোটাররা কাকে ভোট দিতে চাইছেন তার ফলে ভোটে যেতে হয় না, গুন্ডা বদমাশরা যাকে জেতাতে চাইছেন সেটা করে ভোটে যেতে হয়। এটার ফলেও এই যে দুর্নীতি এত ধরা পড়ছে বা দুর্নীতি এত আলোচনা হচ্ছে, এটাতে শাসক দলের নেতা নেত্রীরা ভয় পাচ্ছেন না, কারণ তারা জানেন যে আমাদের হাতে ওই বন্দুকওয়ালা, গুলিওয়ালা, বোমওয়ালা গুন্ডা আছে এবং তারা আমাদেরকে ভোটে জিতিয়ে দেবে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে বাম আমলে স্বাস্থ্য নিয়ে অবহেলা হয়েছে, স্বাস্থ্য বিভাগে উন্নয়ন কখনো একজন রাজ্যমন্ত্রী করতে পারেন না, সব কিছু নজর রাখা, ফেক ভিডিও, ফেক মেডিসিন বেরিয়েছে, একটা ভালো কাজকে খারাপ করতে 1 সেকেন্ড লাগে, অপপ্রচার এত তাড়াতাড়ি হয়, আগে সোশ্যাল নেটওয়ার্ক ছিল না, কাজেই সেটাও সামলানো। এবং তার সঙ্গে তিনি এটাও যোগ করেছেন যে আগে দর্শনধারী পরে গুণবিচারী, আমরা হাসপাতালগুলোকে রং করেছি, প্রবেশপথ বড় করা হয়েছে। কি বলবেন? দেখুন এটা ওনার ব্যক্তিগত মত হতে পারে, কিন্তু একজন ডাক্তার খুব দেখতে সুন্দর, কিন্তু তিনি জানেন না কোন অসুখের কী সিমটম হয়, কোন অসুখে কী ওষুধ দিতে হয়। তার কাছে কোনো রোগী যাবেন? আমার তা ধারণা প্রথম 2-1বার যেতে পারেন, তারপরে একটা জানাজানি হলে কেউ যাবেন না। তো
চিকিৎসায় যেটা দরকার সেটা হচ্ছে চিকিৎসা করার জন্য কাজ জানা ডাক্তারের যেমন দরকার, চিকিৎসাটা করার জন্য যে পরীক্ষাগুলো করতে হয় সেই পরীক্ষা করার জন্যে কাজ করছে এরকম যন্ত্রপাতির যেমন দরকার, এবং চিকিৎসা যে ওষুধের দ্বারা করা হয় সেই ওষুধটা যাতে জালি না হয়, ঠিক হয়, মানে স্যালাইন দিয়ে যাতে মৃত্যু না হয়, স্যালাইন দিলে যাতে রোগী সুস্থ হয়ে ওঠে, ওষুধ খাইয়ে যাতে রোগীর মৃত্যু না হয়, ওষুধ খাইয়ে যাতে রোগে সুস্থ হয়ে ওঠেন রোগী, এই ব্যাপারটার দিকে আগে নজর দেওয়া দরকার। তা না করে আপনি যতই রং করেন হাসপাতাল, যতই গেট বড় করেন, তাতে আপনার স্বাস্থ্যের হাল ফিরবে না। কিন্তু বাম আমলের প্রসঙ্গটা এনেছেন তো, যে বাম আমলেও নাকি এরকম স্বাস্থ্য দুর্নীতি হতো। বাম আমলে যদি স্বাস্থ্য দুর্নীতি হতো, আপনি তো আজ 14 বছর মুখ্যমন্ত্রী আছেন, পুলিশ বিভাগও আপনার হাতে, স্বাস্থ্যমন্ত্রীও আপনি, তো আপনি যারা দুর্নীতি করেছিল তাদের ধরে জেলে পাঠাচ্ছেন না কেন? আপনাকে কে মানা করেছে? আপনি এগুলো, আপনার কাছে কিছু নাই, আপনি শুধু ওই হাওয়াতে এসব ছড়ি ঘোরাচ্ছেন। এটা করে আপনার সম্বন্ধে লোকের ধারণা খারাপ হবে, ভালো হবে না। 6 মাস পরেও ডেথ সার্টিফিকেট পাচ্ছেন না তিলোত্তমার মা বাবা, এবং ফের কাঠগড়ায় আরজিকর হাসপাতাল, কি বলবেন? দেখুন, এই ব্যাপারটায় কিছু নিয়ম আছে। যে ধরুন, এই যে কলকাতা যে আমাদের মেট্রোপলিটন শহর আছে, এখানে কেউ মারা গেল, এখানেই তার ক্রিমেশন হলো, তাহলে ডেথ সার্টিফিকেটটা কোথায় থেকে দেওয়া হবে? আবার ধরুন এই নির্দিষ্ট ক্ষেত্রে যেটা হয়েছে, মারা গিয়েছেন তো কলকাতা কর্পোরেশন এলাকায়, কিন্তু তাকে পোড়ানো যেটা হয়েছে সেটা অন্য একটা মিউনিসিপ্যালিটির অধীনে। এক্ষেত্রে আমার যতদূর মনে পড়ছে, এ ব্যাপারে আমি এক্সপার্ট লোক নই, যারা কর্পোরেশনে পঞ্চায়েতে কাজ করেন এ বিভাগে তারা আরও ভালোভাবে বলতে পারবেন, যে এখানে আলাদা যে জায়গায় শ্মশানে পোড়ানো হলো তারা একটা ক্রিমেশন সার্টিফিকেট দেন, তারপরে সেই সার্টিফিকেটটা নিয়ে যে স্থানীয় সরকারের অধীনে, এখানে পানিহাটি পৌরসভা বা এরকম কিছু একটা হবে, সেখানে গেলে তাদের ডেথ সার্টিফিকেট দেওয়ার কথা। তো এটা করার পরে যদি তারা না পান, তাহলে এটা নিঃসন্দেহে একটা হয় ক্রিমিনাল কনস্পিরেসি অথবা ক্রিমিনাল নেগলিজেন্সের ফল। না স্যার, মানে বিষয়টা যেটা হচ্ছে যে আরজিকর হাসপাতাল মানে বলছে যে এটা কর্পোরেশনের দায়িত্ব, এবং কর্পোরেশন থেকে বলা হচ্ছে যে যেহেতু আরজিকর হাসপাতালেই ঘটনা ঘটেছে সুতরাং সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব আরজিকর হাসপাতাল, মানে সকলেই দুজনের তরফ থেকে হাত ছেড়ে ফেলতে চাইছে। না দেখুন, আরজিকরে পোস্টমর্টম হয়েছে, তো ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে আরজিকর থেকে, সেইটা দেখে তো একটা বার্নিং হাটে নিয়ে গিয়ে ডেড বডিটা পোড়ানো হয়েছে, পোড়ানো হলে সেখান থেকে যে তার পোড়ানো হয়েছে তার একটা সার্টিফিকেট দিয়েছে, সেই সার্টিফিকেটটা নিয়ে যেখানে তাদের বাড়ি, আমি বলছি যে আলাদা স্থানীয় সরকার যদি হয়, লোকাল গভর্নমেন্ট, কলকাতা কর্পোরেশন একটা লোকাল গভর্নমেন্ট, ওখানে পানিহাটির যেখানে যে শ্মশানে ডেড বডিটা পোড়ানো হয়েছে সেটা আলাদা একটা লোকাল গভর্নমেন্ট, এবং তাদের বাড়িটাও হয় সেই একই লোকাল গভর্নমেন্ট বা অন্য লোকাল গভর্নমেন্টের অধীনে হবে। অতএব নিয়মটা খুব সম্ভবত এইরকম যে এই ক্রিমেশন সার্টিফিকেট নিয়ে যেখানে তাদের বাড়ি সেই লোকাল গভর্নমেন্টের অফিসে যেতে হবে, তারা ডেথ সার্টিফিকেট ইস্যু করবে। একদম সুনির্দিষ্ট নিয়ম আছে, অতএব অসুবিধা হওয়ার কথা নয়। আমি আপনাদের অনুরোধ করব যে তার মা বাবাকে এই খবরটা দিয়ে দিতে, দরকার হলে তারা সরকার থেকে এটা জেনে নেবে যে কোথায় গেলে আমি পাবো, অতএব তারপরে তারা পেয়ে যাবেন বলে আমার ধারণা, যদি না এর পেছনে কোনো রকম ষড়যন্ত্র থাকে। আরজিকর আন্দোলনের লোক দেখানো, মানে আরজিকর আন্দোলনটা নাকি লোক দেখানো আন্দোলন, এবং কলেজ নিজেদের কর্তৃত্ব করবার সুযোগ সদ্ব্যবহার করবার, কলেজে নিজের কর্তৃত্ব সদ্ব্যবহার করবার আন্দোলন এটা। স্যার,
আরজি করের আন্দোলন, লোক দেখানো আন্দোলন আর কলেজে নিজেদের কর্তৃত্ব করার সুযোগ সদ্ব্যবহার করার আন্দোলনকারীদের বেশ কয়েকজন জানতো কারা অভয়াকে অত্যাচার করে মেরেছে। তারা ভয়ে অথবা টাকাতে নিজেদের বেচে দিয়েছে। আমরা ধান্দাবাজ আন্দোলনকারীদের বিশ্বাস করেছিলাম, অভয়ার পিতামাতার যা ক্ষতি হওয়ার তাই হলো। এমনই সমস্ত কমেন্ট আসছে আমাদের বিভিন্ন যে অভয়া সংক্রান্ত খবরগুলো তার পরে সাধারণ মানুষের পক্ষ থেকে। দেখুন, একজন পাগল কি কখনো বলে যে আমি পাগল? সে অন্য লোকদেরকে পাগল বলে। তো যারা নিজেরা ধান্দাবাজ তারা তো অন্যদের ধান্দাবাজি ভাববে। একজন সাধু সকালবেলায় যখন স্নান করতে যাচ্ছে আর একজন চোরকে দেখলে ভাববে যে এই লোকটাও সাধু আছে, কোথাও তপস্যা করছিলেন। অন্যদিকে চোর ভাববে যে এই লোকটাও চোর আছে, কোথাও চুরি করছিলেন, এখন স্নান করতে এসছেন। তো অতএব যারা এসব কথা বলছে তাদের নিজেদের চিন্তা ভাবনা অভিজ্ঞতা থেকে বলছে। প্রশ্ন উঠছে, এভাবে খুন হওয়ার পর যে ডাক্তাররা আন্দোলনে নেমেছিলেন সেরকম আন্দোলন তো আগেই হওয়া উচিত ছিল, তাই নয় কি? সর্বোপরি ঘটনার দিন মেয়েটির সাথে আরও যারা ডিউটিতে ছিলেন তাদের নাম ধাম কোনো কিছুই সামনে এলো না। আন্দোলনকারী ডাক্তারদের উচিত ছিল না তাদের সামনে নিয়ে এসে তাদের কাছ থেকে বয়ান নেওয়ার ব্যবস্থা করার? অথবা যদি তাদের পরিচয় গোপনও রাখা যেত, কিন্তু পরিচয় গোপন রেখেও তাদের বক্তব্য বয়ান রেকর্ড করা তো উচিত ছিল। সেরকম কিছু হলো না। দেখুন, অপরাধের যিনি শিকার তার পরিচয় গোপন রাখার জন্যে আমাদের দেশে আইন আছে, কিন্তু অপরাধীদের পরিচয় গোপন রাখতে হবে এরকম কোনো আইন আছে বলে আমার জানা নেই। অতএব কিন্তু তাদেরকে সামনে কারা নিয়ে আসতে পারে? তদন্তকারী সংস্থা। প্রথমে কলকাতা পুলিশ তো প্রমাণগুলো লোপাট করে খুন এবং ধর্ষণের মামলাকে আত্মহত্যার বলে চালাতে চেষ্টা করেছেন। হাসপাতাল থেকে বাবা মাকে সেই খবরই দেওয়া হয়েছিল এবং আউটপোস্ট থেকে থানাতেও সেই খবরই দেওয়া হয়েছিল। এখন এই আন্দোলনের ফলে তারা সেটা করতে পারেনি, ফলে খুন এবং ধর্ষণের মামলা রুজু হয়েছে এবং তার ফলে পরবর্তীকালে কি হয়েছে সেটা আপনারা জানেন। কলকাতা পুলিশ যে কাজটা করলো না সেই কাজটা সিবিআইয়ের লোক যারা তদন্তকারী অফিসার ছিলেন তারা করতে পারতেন, কিন্তু তারাও সেটা করেননি। এই না করাটা কোনো শাসক নেতাদের প্রভাবের ফলে না, শুধুই অর্থের প্রভাবের ফলে, সে ব্যাপার নিয়ে তদন্ত হতে পারে। খুনের পর ট্রলিতে দেহ ভরে ট্রেনে বারাসাত থেকে কলকাতায় আসা হলো এবং তারপর আহিরিটোলায় ব্যর্থ হয়ে গেল সেই খুনের যে বডি লোপাটের ছক। এবং তার আগের দিন কাজে বেরিয়ে মদ্যপদের লালসার শিকার হয়েছিলেন সুতন্দ্রা, একজন নৃত্যশিল্পী, এবং মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন সুতন্দ্রার মা। রাজ্যে কি হচ্ছে স্যার? পুলিশ প্রশাসনকে কেউ ভয় পাচ্ছে না। 36 ঘন্টা পার হয়ে গেল, পানাগড় কাণ্ডে গ্রেফতারি এখনো শূন্য। কি বলবেন? পানাগড় কাণ্ডে সিআইডি কেসটা নিয়েছে যেটা বিভিন্ন মাধ্যম বলছে, আমি ঠিক তার বেশি কিছু জানি না, কিন্তু স্থানীয় কমিশনার অফ পুলিশ প্রেস কনফারেন্স করে যা বলেছিলেন, তারপর তো কোনো অপরাধী ধরা পড়বে এরকম কোনো সম্ভাবনা ছিল না। কারণ তিনি বলছেন যে ইভটিজিং বলে কিছু হয়নি এবং যে সাদা গাড়িটা কি কালো গাড়িটা চেস করছিল, চেস করতে গিয়ে উল্টে দুর্ঘটনা হয়েছে। ও কিছুতে কমিশনারকে যারা সাংবাদিক ছিলেন তারা যদি একটু ভালোভাবে প্রশ্ন করতেন যে সাদা গাড়িটা যদি আগে থাকে এবং তিনি যেরকম দাবি করছেন যে ওখানে একটু দূরই ওদের বাড়ি এবং পরে দেখা গিয়েছে যে ঠিক বাড়িতে তাদের দূরে না, তাহলে তারা সাদা গাড়িটা ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যাবে কেন? আর দ্বিতীয়, গাড়িটা যার নামে আছে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যাবে না কেন? তো এটা সেরকমভাবে কেউ প্রশ্ন করতে পারেননি বলে জানা যায়নি। তো কমিশনারের কথা থেকে মনে হয়েছিল যে তিনি যারা অপরাধী তাদের অপরাধ ধামাচাপা দিতে চাইছেন, যেমন আরজিকর কাণ্ডে হয়েছিল, এবং এই যে ইভটিজিং হয়েছে বা তার ফলে মৃত্যুটা ঘটেছে এরকম কোনো অপরাধী ঘটেনি। তো যেখানে কোনো অপরাধ ঘটেনি সেখানে অপরাধীকে ধরবে কী করে?
কিন্তু এইটা তারা ব্যাখ্যা করছে না যে সাদা গাড়িতে যারা ছিল তারা যে মাতাল ছিল কিনা সেটা জানার জন্য তাদেরকে তৎক্ষণাৎ পরীক্ষা করা দরকার ছিল। যদি একদিন পরে দুদিন পরে তাদেরকে সারেন্ডার করুক বা তাদেরকে পুলিশ ধরেই আনুক, তখন তার প্রমাণ করা যাবে না যে তারা মাতাল ছিল। তো তাহলে সেই তাদের একটা অপরাধের যে প্রমাণ সেটা লোপাট হয়ে যাচ্ছে। তারপরে তারা কীরকম গল্প টল্প বলবে সেটা ঠিক হলে হয়তো তারা সারেন্ডার করবে বা পুলিশ তাদেরকে ধরবে। এটা খুবই দুর্ভাগ্যজনক। যেটা উচিত ছিল যে সঙ্গে সঙ্গে যখন, এখন তো একবার ক্লিক করলে গাড়িটা কার নামে আছে এটা পাওয়া যায়, আর দেশের আইন অনুসারে যার নামে গাড়ি আছে তিনি বলতে বাধ্য গাড়িটাকে চালাচ্ছিল সে, এবং সেটা যদি জানা যায় তাহলে গাড়িতে আর কারা কারা ছিল, কোথায় তারা গিয়েছিল সেগুলো জানা সম্ভব হতো। এবং সেইভাবে যদি তদন্তটা এগোতো, হ্যাঁ পুলিশে নিতেই পারে যে তা আমরা বাড়িতে গিয়েছি তাকে পাওয়া যায় না, তো বাড়ির লোক তো বলবে যে সে এখানে গিয়েছে, সেখানে গিয়ে পুলিশ দেখেছে বলে কিছু জানা যাচ্ছে না। আর যদি না পাওয়া যায় তাহলে তো পুলিশের কাছে আছে যে কোর্টে একটা প্রেয়ারতে থেকে ওয়ারেন্ট ইস্যু করে নিক, যাতে এরপরেও ধরা না যায়। তাহলে সেই ওয়ারেন্ট দেখিয়ে কোর্টের কাছ থেকে তাকে প্রোক্লেমড অফেন্ডার ডিক্লেয়ার করে তার যে স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সেগুলো পুলিশ সিজ করে নিক, তাহলে তো অপরাধী সামনে আসবে। সেরকম কিছু তাদের করার যে ইচ্ছে আছে সেটাই মনে হয়নি, কারণ তারা বলছে এরকম কোনো অপরাধ হয়নি। আমি জানি না তারপরে সিআইডি টিমকে কেন পাঠানো হলো, কমিশনার যেটা বলেছিলেন, তারপরে তো তদন্তের কোনো দরকারই ছিল না। আর এখানে যে ঘটনাটা বললেন যে হত্যার পর ট্রলিতে করে বডি নিয়ে আসা, দেখুন এটা যারা নিয়ে এসেছিলেন বডিগুলো লোপাট করতে চাইছিলেন, এটুকু বোঝা যাচ্ছে যে হত্যার প্রমাণ লোপাট। তার জন্য গঙ্গার ঘাটেই কেন আনা হলো যে স্রোতে বডিটা বয়ে অন্য জায়গায় চলে যাবে তার জন্যে? না হলে যে অনেকটা পথ তো তারা পেরিয়ে এসেছিলেন, সেখানে তারা বডিটা তাদের ঘাট থেকে তো নামাতে পারতেন, কিন্তু তারা নামাননি। এবং গঙ্গার ঘাটে গিয়ে ফেলার জন্য তাদের খুব বেশি ভয় ছিল না। ভয় না থাকার কারণ আমার যেটা মনে হয় যে পুলিশের লোকেরা প্রথমত কেস শুরু করতে দেরি করে, দেখলেন পানাগড়ে সেরকম তদন্ত ঠিকমতো করে না, এবং কোনো কেসে পুলিশ তদন্ত করে কোর্টে রিপোর্ট দিলেও কোর্টে এখন যারা পাবলিক প্রসিকিউটর তারা পার্টির লোক, অতএব অপরাধী যদি শাসক দলের আশ্রয়ে থাকে অথবা অপরাধ করার পরও শাসক দলের আশ্রয় খোঁজ করেন, তাহলে সেই প্রসিকিউটর পক্ষে তাদের বিরুদ্ধে কেস পরিচালনা করা সঠিকভাবে সম্ভব হয় না। আর আমাদের দেশে বিচারকের সংখ্যা যা দরকার তাতে অনেক বেশি কম আছে, এবং যে কজন আছেন তারাও ওই কেসের বিচার না করে বছরের পর বছর ধরে শুধু ডেটের পর ডেট দিয়ে যান, ফলে অপরাধীদের সাজা হয় না। স্যার আরেকটাও যেটা খুব মানে চোখে পড়ার মতো বিষয়, সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যা খবর পাই বা যে কোনো জায়গায় দেখতে পাই যে যখন একটা এই রকম মানে কাটা টুকরো করা বডিকে যদি মানে নিজেদের ঘাড় থেকে ফেলতে হয় বা সেই প্রমাণ লোপাট করতে হয়, সেক্ষেত্রে অপরাধীরা রাতের সময়টাকেই বেছে নেয়, যাতে অন্ধকারে যখন জনশূন্য থাকবে সেই সময় কাজটা নিরাপদে হয়ে যায়। কিন্তু সকাল 7টার সময় অনেকেই আছেন যারা ভোরে ওঠার অভ্যাস, মর্নিং ওয়াকের অভ্যাস, গঙ্গার ধারে প্রচুর মানুষ মর্নিং ওয়াকে বেরোয়, সেখানে ভোর 7টার সময় আসা বডি ফেলবার জন্য এটাও কি খুব বিশ্বাসযোগ্য? না, তারা যে দিনের বেলাতেই ফেলতে আসবেন পরিকল্পনা করেছিলেন এটা নয়। যতটা এখন পর্যন্ত জানা গিয়েছেন তারা তো এই ট্রলিগুলো নিয়ে ট্রেনে উঠেছিলেন, ট্রেনে একটা দূরে এসেছেন, তারপর ট্যাক্সি নিয়ে কয়েকটা জায়গায় ঘুরেছেন। একটা জিনিস আপনাদের বোধহয় ভুল হচ্ছে যে এখন সাধারণত লোকেরা, খুব কম লোক আছেন যারা তাড়াতাড়ি ঘুমোতে যায় এবং তাড়াতাড়ি সকালে ওঠেন। ব্যতিক্রম হচ্ছে যে গঙ্গার ধারে যেরকম বলছেন সেই সব জায়গায় কিছু লোক আছে যারা সকালে খুব উঠে পড়েন। আমার ধারণা যে মহিলারা এখানে এসছিলেন সকালবেলাটায় কিন্তু লোকজন তুলনায় কম থাকে, অনেক রাত পর্যন্ত শহরের লোকজন থাকে বাইরে, তো সেই জন্যে তারা
ওই যেটা আর্লি আওয়ার্স বলে, ইউভি আওয়ার্স বলে, সেই আওয়াজটাই তারা বডিটা ডিসপোজ করতে চেয়েছিলেন, কিন্তু যাতায়াতের ফলে এবং গঙ্গার ঘাটের পাড়ে লোকজন থাকার ফলে তাদের সেই প্ল্যানটা বানচাল হয়ে গেছে। স্যার, পানাগড় কাণ্ডে যে মানে আপনি যেটা বললেন যে যখন পুলিশ কমিশনার বলেই দিয়েছেন যে কোনো রকমভাবেই ইফটিজিংয়ের কোনো কেস নয়, উপরন্তু তিনি যেটা বলেছেন যে এই মানে সুতন্ত্রার গাড়িই নাকি ধাওয়া করছিল ওই মানে ছেলেগুলোকে, সেখানে দাঁড়িয়ে রেষারেষির জেরে নাকি দুর্ঘটনায় সুতন্ত্রা মারা গেছেন, ইফটিজিংয়ের কোনো ঘটনা নয়, এবং তাতে আপনি এক্ষুনি বললেন যে তাতে তো কোনো মানে তদন্তের কোনো জায়গাই নেই। কিন্তু সেই দাবি মানতে নারাজ মৃত সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায়। তিনি বলছেন ইফটিজিং যদি না হয় তাহলে মেয়ের গাড়িতে ধাক্কা মারছিল কেন অন্য গাড়িটি? আমার মেয়েকে অপহরণ করার জন্যই ধাওয়া করা হয়েছিল, কেন অন্য গাড়ির আরোহীদের ধরা হচ্ছে না? তার দাবি লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রীর দরকার নেই, চাই মেয়েদের নিরাপত্তা। কিছুদিন আগে এখনও অভয়াকাণ্ডের ঘা শুকোয়নি, তার মধ্যেই এ ধরনের ঘটনা। এ তো চারিদিকে সাধারণ মানুষ তো এবারে ছিচিৎকার শুরু করেছে। দেখুন, আমি দুটো কথা বলবো। আরজিকর কাণ্ডে পুরো ধামাচাপা দিতে গিয়ে সরকারের যে ক্ষতি হয়েছে সেটা সরকারের যে লেভেলই হোক কিছু লোক হয়তো খানিকটা বুঝে থাকবেন। না হলে কমিশনার অফ পুলিশ তিনি তো একজন কনস্টেবল নন, সাব ইন্সপেক্টরও নন। তিনি যেভাবে কথা বললেন, তারপর আবার সিআইডি টিম পাঠিয়ে যে সেটাকে তদন্ত করা হচ্ছে, আমার ধারণা সেটা সেই বোধ থেকে। না হলে কমিশনার যা বলেছিলেন তারপরে তদন্তের আর কোনো দরকারই ছিল না। ইফটিজিংও হয়নি এবং সাদা গাড়িটাও কালো গাড়িটাকে চেঞ্জ করেনি বা ধাক্কা দেয়নি। যেটা প্রশ্নের উত্তর লোকে চাইবে এবং যেখান থেকে সমস্যার সৃষ্টি হতে পারে সেটা হচ্ছে যে তার বক্তব্য নেই যে সাদা গাড়িটা সামনে ছিল, কালো গাড়িটা পিছনে ছিল, সে ওভারটেক করতে গিয়ে উল্টে গিয়েছে। তাই যদি হয় তাহলে সাদা গাড়ির লোকেরা তো সামনে ছিল, তাদের রাস্তা তো আটকায়নি কালো গাড়ি, তাহলে তারা গাড়িটা নিয়ে বাড়িতে না গিয়ে গাড়িটা ওখানে ফেলে পালালো কেন? এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যদি এরকম হয় চোখের সামনে তারা দেখলো যে একটা গাড়ি উল্টে যাচ্ছে, তারা কোনো অপরাধী করেনি, তাহলে পুলিশকে তারা খবরটা দিল না কেন? 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, যখন সাংবাদিকরা বা পুলিশের লোকেরা যার নামে গাড়িটা আছে তার বাড়িতে গেল, তখন তার কোনো পাত্তা পাওয়া গেল না কেন? তাই তিনি বেপাত্তা হয়ে থাকলেন কেন? অতএব এই ঘটনাগুলো প্রমাণ করে যে তারা অপরাধ করেছেন, তাদের যে গিল্টি ফিলিং সেই থেকেই তারা গাড়ি ফেলে পালিয়েছেন এবং বাড়ি থেকে পালিয়েছেন। এবং নিহতার মা যে দাবি করছেন সেটা সঠিক এবং সেই জন্য এটা তদন্ত হওয়া দরকার। আমি আশা করব তদন্ত হবে। স্যার, এই যে ঘটনা, সুতন্দ্রার ঘটনার সঙ্গে সঙ্গে কিন্তু ভীষণভাবে আরজিকর প্রসঙ্গ উঠে আসছে, এবং গতকাল আমরা আরজিকরের যে নিহত ডাক্তার তার মা বাবার সঙ্গেও কথা বলছিলাম, তারাও কিন্তু এই ঘটনার জন্য অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন যে তাদের মেয়ের সঙ্গে যা ঘটেছে সেই রকম ঘটনাই পরপর আরও মেয়েদের সঙ্গে ঘটে চলেছে। এবং সেই সময়ই মানে যখন আমরা এই কথা বলছি সেই সময়ই দেখা যাচ্ছে যে ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী ধনধান্য স্টেডিয়ামে বৈঠক করছেন, এবং সেই বৈঠকে চিকিৎসকদের জন্য একাধিক বড় ঘোষণা করেছেন। বেতন বাড়লো সমস্ত ডাক্তারদের, প্রাইভেট প্র্যাকটিসের পরিধি বাড়িয়ে দেওয়া হলো, ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি আর পোস্ট ডক্টরেট ট্রেনি সকলের বেতন 10,000 টাকা করে বাড়ানোর ঘোষণা করা হলো। সরকারি হাসপাতালের 20 কিলোমিটারের মানে রেডিয়াসে প্রাইভেট প্র্যাকটিস করা যেত, এখন সেই রেডিয়াস বাড়িয়ে 30 কিলোমিটার করার কথা ঘোষণা করা হলো। এবং সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের বেতন বাড়লো 15,000 টাকা করে, এবং এমন ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পেছনে মুখ্য উদ্দেশ্য কি থাকতে পারে? এই নিয়ে যখন সরগরম হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তখন সকলে লিখছে জুনিয়র ডাক্তারদের হাত করে নিলেন মুখ্যমন্ত্রী। কি বলবেন? দেখুন, এই ব্যাপারে কোনো রকম সন্দেহ নাই যে আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর অধীনের লোকদের এবং তার কথাবার্তা এবং পুরো যে ধর্ষণ এবং হত্যার মামলাটাকে ধামাচাপা দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা, এবং এই অপরাধের বিরুদ্ধে যারা আন্দোলন করছিলেন তাদেরকে সাজা দেয়া, তাদেরকে ভীত সন্ত্রস্ত করা,
যেমন কারো বিরুদ্ধে কেউ একটা অভিযোগ করলো, সেটা তদন্ত হতে পারে, তাকে ডাকা হতে পারে, তার বাড়িতে কয়েকটা গাড়িতে প্রচুর লোক দিয়ে পাঠিয়ে দেয়া, একজন যে ডাক্তার তার বাড়িতে, বা যে কাউকে ডেকে পাঠিয়ে ভয় দেখানো, তারপরে যে সাসপেন্ড করে দেওয়া, ফৌজদারি মামলা শুরু করা। তো এগুলোর ফলে যে শাসক দলের বিরুদ্ধে সাধারণ মানুষ যে চলে যাচ্ছিলেন, এটা শাসক দলের নেতাদের অন্তত কিছু লোকের মনে হয়েছে, এবং মনে হওয়ার ফলে এইটাকে যাকে বলে একটু মেরামত করার জন্যে মুখ্যমন্ত্রী যেটা করেছেন, এখন কারো কিছু ভাতা বাড়িয়ে দেওয়া হলো, বা প্রাইভেট প্র্যাকটিস করার পরিধি বাড়িয়ে দেওয়া হলো। তার ফলে যে অপরাধ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী করেছেন, তার কথা যারা আন্দোলন করছিলেন তারা ভুলে যাবেন বলে আমার মনে হয় না। তবে এটা করা হয়েছে সেটাকে প্রলেপ দেওয়ার জন্য। এবং আরও একটা জিনিস যেটা, যে শুধুমাত্র অভয়াকাণ্ড তো নয়, ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর আরও একটা বড় সমস্যা, যেটা স্যালাইন কাণ্ডে মেদিনীপুর মেডিকেল কলেজে যখন মানে প্রসূতি মৃত্যু হয়, সেই নিয়ে যখন সাধারণ মানুষ এবং ডাক্তাররা উত্তপ্ত হয়ে উঠেছিলেন, তখন কিন্তু প্রচুর জুনিয়র ডাক্তারদের সাসপেন্ড করা হয়েছিল। এই স্যালাইন কাণ্ডে মেদিনীপুর মেডিকেল কলেজে যেসব জুনিয়র ডাক্তারদের সাসপেন্ড করা হয়েছিল, তাদের সাসপেনশনেরও প্রত্যাহার করে নিলেন এদিন ধর্মধান্য স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী। উদ্দেশ্য একটাই, তিনি যা করেছিলেন এবং যেটা প্রমাণ করতে চাইছিলেন যে স্যালাইনের কোনো দোষ নাই, এই ডাক্তারবাবুদেরই শুধু দোষ ছিল। তো সেই চেষ্টা খুব সফল হয়েছে বলে আমার মনে হয় না। একদমই সফল হতো না যদি আমাদের দেশের সাংবাদিকরা একটু মানে টু দি পয়েন্ট প্রশ্ন মুখ্যমন্ত্রী তথা তার অধীনের লোকদের করতেন। যেমন আমি বলছি, এটা তো ঘটনা যে অন্য রাজ্যের থেকে যখন আমাদের এখানে সে রাজ্যের লোকজন এসেছিলেন, আমাদের রাজ্যের অফিসাররাও থেকে সেই স্যালাইন যে সংস্থা তৈরি করে সেই সংস্থার উৎপাদন বন্ধ করার জন্য আদেশ দেওয়া হয়েছিল। যদি এমনই হয়, পরে পরীক্ষা করে যেটা বলছেন যে স্যালাইনে কোনো দোষ ছিল না, তাহলে কি ওই যে উৎপাদন বন্ধ করার যে আদেশ দিয়েছিলেন সেটা ত্রুটিপূর্ণ ছিল? সেটা আপনাদের করা উচিত হয়নি? তাহলে সেটা করলেন কেন? তো এই প্রশ্ন তো সাংবাদিকরা সেরকমভাবে করেননি, তার উত্তরও আমাদের জানা নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তখন করা হয়েছিল, পরবর্তীকালে তাদেরকে অপরাধ থেকে আড়াল করার জন্যে এখানে কোনো পরীক্ষা করা হয়েছে, সেটার মান নিয়ে যারা এই ব্যাপারটা ভালো বোঝেন, প্রযুক্তির দিকটা তারা বলবেন, আমি বলবো না। কিন্তু একবার দেখে তার উৎপাদনই বন্ধ করে দেওয়া হলো, কিন্তু যেগুলো উৎপাদিত হয়ে আছে সেগুলো এখানে ব্যবহার করা যাবে, সেগুলো ঠিক আছে। এই পরীক্ষা করা, এইটা কতটা সঠিক এ ব্যাপারে আমার সন্দেহ আছে। আমার ধারণা হয় এটা ডাক্তারদের ঘাড়ে দোষটা চাপানোর জন্যে পরিকল্পনা করে করা হয়েছে।